যাতে করে আপনি সরাসরি এটা দেখতে পারেন। যারা দেখেছেন আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন ধারাগুলো সম্পর্কে সামান্য একটু প্রামাণ্য ভাবে। আর যারা দেখেননি কোন সমস্যা নেই, কখনো একটু সময় করে লিঙ্ক দেওয়াই আছে, একটু দেখে নেবেন। সাহিত্যের 18 নম্বর ব্যাচে সাহিত্য নিয়ে নানা রকম বকবকানি করার জন্য মুসাফির রাহাত আপনাদের সাথে আছে। মুসাফির রাহাত গত ক্লাসে, গত 2টা ক্লাসে আপনাদের সাথে মধ্যযুগ নিয়ে ছিল। আপনাদের মনে আছে মধ্যযুগ কত সাল থেকে কত সাল? 1201 থেকে 1800। 1201 থেকে 1800 পর্যন্ত এই দীর্ঘ 600 বছরকে আমরা বলি মধ্যযুগ। ওকে, তাহলে এই যে আমরা একটা সাল লিখলাম 1760, এটা কিসের মধ্যে পড়ে? মধ্যযুগের মধ্যে পড়ে। ওকে, এখন আমি যদি আরেকটা সাল বলি সেটা হচ্ছে 1860। 1860 তাহলে দেখবেন এই 1860 হচ্ছে আধুনিক যুগের মধ্যে পড়ছে। তো আপনাদের মনে আছে কিনা যে মধ্যযুগ এবং প্রাচীন যুগ, মধ্যযুগ এবং প্রাচীন যুগে যা কিছু লেখা হয়েছে সেগুলো কি কবিতা আকারে না গদ্যের আকারে? মনে রাখবেন যে প্রাচীন যুগ এবং মধ্যযুগে যা কিছু লেখা হয়েছে সবই কবিতা আকারে। মধ্যযুগ এবং প্রাচীন যুগ এই দুইটা যুগে যা কিছু লেখা হয়েছে তার সবই হচ্ছে কবিতার আকারে। দেন 1801 সালে 1801 সালে প্রথম গদ্য লেখা শুরু হয়। 1801 সালে প্রথম গদ্য লেখা শুরু হয়। আর এই গদ্য লেখা শুরু হওয়ার সাথে সাথে একটা নতুন যুগের সৃষ্টি হয়, তার নাম হচ্ছে আধুনিক যুগ। মানে আধুনিক যুগ মানেই গদ্যের সূচনা। আধুনিক যুগ মানেই গদ্যের সূচনা। আধুনিক যুগ মানেই গদ্যের সূচনা। আচ্ছা, এখন মনে করেন আপনি খুব ভালো করে মাছ কাটতে পারেন, খুব ভালো করে, বা মাছ রান্না করতে পারেন খুব ভালো করে। আপনি কখনোই মাংস রান্না করেননি, কখনোই মাংস রান্না করেননি। আপনি মাছ খুব ভালো রান্না করতে পারেন। এখন আপনাকে যদি শুক্রবার বলা হয় যে পরদিন তুমি মাংস রান্না, আপনি এর পর দিন যদি মাংস রান্না করেন, একদিন পরেই এই মাংসটা কি খুব ভালো হবে? না। আপনি মাছ রান্না করতে পারেন খুব ভালো, আমি জানি, ইমিডিয়েট পরের দিনই যদি আপনি হঠাৎ করে মাংস রান্না করেন ওটা কি ভালো হবে? ভালো হবে তো স্যার? ভালো হবে না, কারণ আপনি তো রান্না করেননি কখনো মাংস। কিন্তু আপনি যদি কয়েকদিন একটা রান্না করেই যান তাহলে একটা সময় পারফেক্ট হয়ে যাবে না? হয়ে যাবে। কিন্তু কি লাগবে? সময় লাগবে। সেক্ষেত্রে আপনার সময় লাগবে। ওকে, এখন মনে করেন আপনি রুটি বানাইতে পারেন, বাসায় আপনি রুটি বানান, ভালোই রুটি বানান, বাসায় আপনি ভালোই রুটি বানান। হঠাৎ করে আপনাকে যদি বলা হয় হোটেলের পরোটা বানাইতে হবে, হোটেলের মধ্যে পরোটা বানাবেন, একদম প্রথম দিনই খুব ভালো করে পারবেন? না, পারবো না স্যার। কয়েকদিন প্র্যাকটিস করলে আপনি ঠিকই পারবেন। ব্যাপারটা কিছুটা এরকম। আমাদের মধ্যযুগের ট্র্যাডিশন হচ্ছে কবিতা, আর আধুনিক যুগের ট্র্যাডিশন হচ্ছে গদ্য। ওকে, এখন এই মধ্যযুগের পারফেক্ট কবিতার থেকে আধুনিক যুগের গদ্যে আসতে একদিনেই বা এক বছরেই কি আসা সম্ভব? না, সম্ভব না। এজন্য মাঝখানে এই 100টা বছর লেগে যায়। কিসের জন্য? একটা পরিণত কবিতার সাহিত্য থেকে একটা পরিণত গদ্যের সাহিত্যে পৌঁছাতে। একটা পারফেক্ট কবিতার সাহিত্য থেকে পারফেক্ট গদ্যের সাহিত্যে আসতে সময় লেগে যায় কত বছর? 100 বছর। এই যে 100টা বছর, এই সময়টাকে আমরা বলি আধুনিক যুগে উত্তরণের সময়। 1760টা কেমনে মিলানো হয়েছে আপনাদের কি মনে আছে? মধ্যযুগের সর্বশেষ কবিকে? ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর মারা যায় 1760 সালে। ভারতচন্দ্র রায়গুণাকর 1760 সালে মারা যায়, এবং তিনি মারা যাওয়ার সাথে সাথে মধ্যযুগের যে পারফেক্ট সাহিত্যের ধরন এটা শেষ হয়ে গেল। এবং 1860 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে বাংলা গদ্য একটা পারফেক্ট সাহিত্যে পরিণত হইল। এই 1760 থেকে 1860 এই দীর্ঘ 100টা বছর লেগে যায় মধ্যযুগের কবিতার সাহিত্য থেকে আধুনিক যুগের
পরিশীলিত বা সাহিত্যিক গদ্যে রূপান্তরিত হতে। এই 100টা বছরকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। কেন যুগ সন্ধিক্ষণ নামকরণ হয়েছে? কারণ এই 100 বছরের মধ্যে মধ্যযুগও আছে, আবার আধুনিক যুগও আছে। এই সময়টার মধ্যে দুইটা যুগই আছে, এজন্য এই সময়টার নাম বলা হয় যুগ সন্ধিক্ষণ। এই সময়টাতে কি হয়েছে? মধ্যযুগের কবিতা সাহিত্য থেকে আধুনিক যুগের গদ্য সাহিত্যে সার্থকভাবে পদার্পণ করেছে, এবং এই সময়টার মধ্যে যেহেতু মধ্যযুগ আধুনিক যুগ দুইটাই আছে, এই জন্য এটাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। তো এই যুগ সন্ধিক্ষণ আসলে বিখ্যাত হয়ে আছে অন্য একটা কারণে। কি কারণে? একজন মহান ব্যক্তি, যিনি কখনো নিজের ডাকঢোল পেটাতেন না, বরং অন্য সাহিত্যিকদের মনের কথা তুলে আনতেন, সাহিত্যিক সৃষ্টি করতেন, সাহিত্য প্রকাশ করতেন পত্রিকার মাধ্যমে, সেই ব্যক্তির জন্য আমাদের এই যুগ সন্ধিক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। কে সেই মহান ব্যক্তি? তিনি হচ্ছেন গুপ্ত কবি, যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাকে যুগ সন্ধিক্ষণের কবি কেন বলা হয়? কারণ তিনি এই যুগ সন্ধিক্ষণে অবস্থান করেছিলেন, বা এই সময়টার মধ্যে তার স্থিতি অবস্থান, এই জন্য তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। গুপ্ত কবি কেন বলা হয়? এই গুপ্ত কবি বলার দুইটা কারণ খুঁজে পাওয়া যায়। প্রথম কারণটা হচ্ছে তার নামের টাইটেল ছিল গুপ্ত। যেহেতু আমরা ঈশ্বরচন্দ্র হিসেবে আরো কয়েকজনকে পাবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে অথবা রাজা ঈশ্বরচন্দ্র আছে, দুজনে বিখ্যাত পার্সন দুই দিক থেকে। তো তার নামের সারনেম যেহেতু গুপ্ত, এই জন্য তাকে গুপ্ত কবি হিসেবে বলা হয়। তবে আরেকটা বড় কারণ যেটা পাওয়া গেছে, যে তিনি একটা বিখ্যাত পত্রিকার সম্পাদক, অনেক বড় একজন কবি। নিজের একটা বিখ্যাত পত্রিকা থাকা সত্ত্বেও তিনি নিজের লিখা এত বেশি ছাপাতেন না, মানে নিজের ডাক ঢোল পেটাতেন না, সবসময় নিজেকে আড়াল করে রাখতেন, এজন্য তাকে বলা হয় গুপ্ত কবি। তো এই গুপ্ত কবি বা যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। গুপ্ত কবি বা যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তার অমর কীর্তি হচ্ছে একটা পত্রিকা। যদিও তিনি একজন কবি, কিন্তু তার সবচেয়ে বড় অবদান হচ্ছে একটা পত্রিকা। পত্রিকাটার নাম হচ্ছে সংবাদ প্রভাকর। বাংলা সাহিত্যের বিখ্যাত এক পত্রিকা সংবাদ প্রভাকর। এটা বিখ্যাত হওয়ার সবচেয়ে বড় কারণ এটাই হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম দৈনিক পত্রিকা। বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা প্রথম আলো? না, প্রথম আলো না। বাংলা সাহিত্যের প্রথম দৈনিক পত্রিকার নাম বাংলাদেশ প্রতিদিন? না, বাংলা সাহিত্যের প্রথম দৈনিক পত্রিকার নাম সংবাদ প্রভাকর, যেটা প্রকাশ করা হয় 1839 সালে। 1839 সালে বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। শুধু প্রকাশ করেন না, তিনি তার এই পত্রিকার মাধ্যমে সাহিত্যিক সৃষ্টি করেছিলেন। আমরা মধ্যযুগের দিকে ফিরে যাই। আপনাদের মনে আছে মধ্যযুগের সবচেয়ে নিগৃহীত এবং সবচেয়ে গরিবী সাহিত্য কোনটা ছিল? সাহিত্য। পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যকে ভদ্র সমাজে স্থান দেওয়া হইতো না। পুঁথি সাহিত্য সম্পর্কে মধ্যযুগে মানুষ জানতোই না, বিশ্বাস করেন। এটা জানছে এই যুগ সন্ধিক্ষণে এসে। কে জানাইছে? এই মহান ব্যক্তি ঈশ্বরচন্দ্র গুপ্ত। গ্রামে ঘুরে ঘুরে এই পুঁথি সাহিত্য সংগ্রহ করেছেন, এবং তার পত্রিকায় পুঁথি সাহিত্য সম্পর্কে তিনি আর্টিকেল লিখেছেন, পুঁথি সাহিত্যের কবিদের জীবনী লিখেছেন, এবং পুঁথি সাহিত্যের মাহাত্ম্য প্রকাশ করেছেন। পুঁথি সাহিত্য ভদ্র সমাজে আনার সবচেয়ে বড় ক্রেডিট ঈশ্বরচন্দ্র গুপ্তের। তিনি যদি তার পত্রিকা এগুলো না আনতেন, ইতিহাসে এগুলো স্থানই পাইতো না, জীবনে স্থান পাইতো না। এই পুঁথি সাহিত্যের আবিষ্কারক বলতে পারেন, বা পুঁথি সাহিত্যের কি বলা যায়, প্রচারক বলতে পারেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। শুধু পুঁথি সাহিত্যকে টিকিয়ে রাখা না, আমরা বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলি কাকে বলেন তো? বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো ছোটবেলা থেকেই বাসায় লিখতো, হ্যাঁ লিখতো, তবে সেগুলো কবিতা টবিতা এগুলো লিখতো আর কি। তার মধ্যে যে সাহিত্য চেতনা আছে, এটা একজন মহান ব্যক্তি সেই কিশোর এবং যুবক বয়সে বঙ্কিমের মধ্যে দেখতে পেয়েছিলেন, এবং বঙ্কিমকে দিয়ে লিখাতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই পত্রিকার নিয়মিত রাইটার ছিলেন। কিশোর বঙ্কিম বা যুবক বঙ্কিম এই পত্রিকায় লেখালেখি করতেন। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, রঙ্গিনী উপাখ্যানের রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, এই তিনজন রাইটার কিন্তু এই পত্রিকারই সৃষ্টি। এই পত্রিকায় লেখালেখি করে তারা আস্তে আস্তে লিখনী ধারণ করেছিলেন। শুধু কি তাই, আমরা প্রথম মুসলিম ঔপন্যাসিক হিসেবে কার নাম জানি বলেন তো? প্রথম মুসলিম ঔপন্যাসিক
না না, তো উপন্যাস লিখেছেন, কবিতা মীর মোশাররফ হোসেন। মীর মীর মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন। এই মীর মোশাররফ হোসেন এই পত্রিকার সাংবাদিক ছিলেন। মীর মোশাররফ হোসেন এই পত্রিকায় সাংবাদিকতা করতেন। ওকে, সো বুঝতেই পারছেন তার এই পত্রিকা কতটুকু গুরুত্ববহ ছিল বা কতটুকু পপুলার ছিল। তো তার তো আমরা পত্রিকায় দেখলাম, পত্রিকার নাম দেখলাম, সাহিত্যিক সৃষ্টি করা দেখলাম, মানুষের কল্যাণে কাজ করা দেখলাম, সবই ঠিক আছে। উনি কিছু লিখে নাই, উনি তো কবি, হ্যাঁ উনি লিখেছে, তবে বিশাল বড় বড় সাহিত্য লিখে নিজেকে জাহির করা এগুলো তিনি করতেন না। তার সবচেয়ে বিখ্যাত বা বাংলা ভাষার ইতিহাসের প্রথম দৈনিক পত্রিকা, তার সবচেয়ে বিখ্যাত পত্রিকা, তার তিনি কখনো নিজের লেখা প্রকাশ করতেন না, মানে নিজেকে গুটিয়ে রাখতেন। তবে হ্যাঁ, কিছু কিছু কবিতা তার খুব বিখ্যাত ছিল, জননন্দিত ছিল। কেন? তিনি সাধারণের মধ্যে অসাধারণ কিছু দেখতেন, সাধারণের মধ্যে অসাধারণ কিছু দেখতেন। তার অন্যতম দুইটা কবিতা হচ্ছে তোপসে মাছ এবং আনারস। কেন এগুলা বিখ্যাত? কারণ এগুলো খুব ছোট জিনিস, যেগুলো আমরা পাত্তাই দিই না। তিনি ওই সকল জিনিসের মধ্যে বিশাল বড় কিছু দেখেছিলেন। তোপসে মাছ, তোপসে মাছ নামে আসলে কোনো মাছ নাই। আমরা ময়মনসিংহের মানুষেরা এই মাছটাকে বলি দারকিনা মাছ। নাম শুনেছেন আপনারা দারকিনা? ওই যে পুকুরে বা নদীতে দল বেঁধে আর উপরে দিয়ে খালি হা করে খাবি খায়, দল বেঁধে থাকে। এগুলো আমরা কেউ ধরিও না, খাইও না, কারণ এগুলো তিতা লাগে। আমাদের অঞ্চলে দারকিনা বলে, আমি ঠিক জানি না কার এলাকায় কি বলে। তো এই যে দারকিনা মাছ, হ্যাঁ ছোট ছোট মাছ ভাই, এই যে দারকিনা মাছ এরা খায়, যে তিতা, কেউ খায় না, তুচ্ছ তাচ্ছিল্য করে, এটার মধ্যেও সে একটা আধ্যাত্মিকতা দেখতে পেয়েছে, এক ধরনের আত্মসংযম, এক ধরনের অধ্যবসায়, এক ধরনের তপস্যা তাদের মধ্যে তিনি দেখতে পেয়েছিলেন। এই তোপসে মাছ নিয়ে তিনি কবিতা লিখেছেন। তিনি কবিতা লিখেছেন আনারস নিয়ে, যেটা বনে বাজারে হয়, বনে বাজারে ঝোপ ঝাড়ে জঙ্গলে হয়, কিন্তু জঙ্গলে হলেও কি রস এটাতে, এটার মাহাত্ম্যটা আরো মজার। জঙ্গলে হচ্ছে কিন্তু স্থান পাচ্ছে রাজার টেবিল, কোনো কিছুকে তুচ্ছ করতে নাই, কখন কোনটা কোথায় চলে যায় বলা তো যায় না। সো যে বিষয়গুলো আমরা তুচ্ছ করে ফেলে দেই, কবি তাদের মধ্যেও ভালো কিছু দেখতে পেয়েছিলেন, এবং তার জীবনটা ওভাবেই পরিপূর্ণ। পুণ্যের কল্যাণ, মানবতার কল্যাণ বা মানুষের কল্যাণ, এই ব্যাপারগুলো ঈশ্বরচন্দ্র গুপ্তের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল। এই জন্য যুগ সন্ধিক্ষণ বললেই তার নামটা স্মরণ হয়ে যায়। তার জন্য যুগ সন্ধিক্ষণের কবি, বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা এবং তোপসে মাছ বা আনারসের রাইটার হিসেবে তার নামটা মনে রাখতে হবে। শুধু সাহিত্যিক হিসেবেই না, সাহিত্যিক তৈরি করার ক্ষেত্রে, বাংলা সাহিত্যের হারিয়ে যাওয়া সাহিত্যকে পুনরুদ্ধার করতে, পাশাপাশি বাংলা দৈনিক পত্রিকার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। মাহমুদুর রহমান বলেন। আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। এই সালটা নিয়ে একটু কনফিউজড আমি। উপরে যে তার কালজয়ী কর্ম ওইখানে দেওয়া 1831 সাল, আর আচ্ছা, এটা প্রথম বের করেছে, আর দৈনিক আকারে বের হয়েছে 39-এ। দৈনিক জি আকারে স্যার, বের হয়েছে 39-এ। পত্রিকাটা থ্যাংক প্রকাশিত ইউ হয় স্যার। প্রথম 1831-এ সাপ্তাহিক হিসেবে, আর জি 39-এ স্যার, এটা দৈনিক আকারে। ওকে, জি এই যে স্যার, থ্যাংক ইউ বিল্ডিংটা স্যার। দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা আমার না, এই বিল্ডিং এর নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এটা মূলত ফোর্ট উইলিয়াম দুর্গ ছিল, ইংরেজরা এখানে থাকতো একটা সময়। পরবর্তীতে এটাকে তারা একটা, মানে এটা অনেকগুলো বিল্ডিং এখানে, এর মধ্যে এই বিল্ডিংটাকে তারা একটা কলেজ বানায় দিল। না, আপনার যদি মনে হয় ঠিক আছে স্যার আমি এই কলেজে একটু পড়বো, মাস্টার্স করে আসবো, হবে না, কারণ এই কলেজটা এখন নাই, এবং এই কলেজটা কোনো দেশীয় মানুষের জন্য করা হয়নি। ফোর্ট উইলিয়াম কলেজটা কলকাতায় অবস্থিত, এবং এটা করা হয়েছে বিদেশিদের জন্য। কলেজটা করা হয়েছে বিদেশিদের জন্য। বিদেশিদের জন্য কেন? কারণ যারা এখানে বিদেশিরা আসে, স্পেশালি ইংরেজরা, কিছু ফরাসিও থাকতো, পর্তুগিজও থাকতো, মানে যারা বিদেশিরা আমাদের এখানে ব্যবসা করতে আসে, তাদের তো আমাদের সাথে ব্যবসা করার স্বার্থে বা ধর্ম প্রচার করার স্বার্থে তাদেরকে আমাদের ভাষাটা শিখতে হইতো। তো এই আমাদের ভাষা বা ভারতীয় ভাষা এবং সংস্কৃতি শেখার জন্য ইংরেজরা একটা কলেজ প্রতিষ্ঠা করলো, এটা শুধু বিদেশিদের জন্য। কলেজটার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এটা প্রতিষ্ঠা করা হয় 1800 সালের 4 মে। যদিও 4 মে তারিখটা পাওয়া যায় না, সরি 4 মেটাই আমরা ইতিহাসে পাই, কিন্তু আসলে এটা শুরু হয়েছে 4 মেতে না, এটা শুরু হয়েছে 18 আগস্ট। তো 18 আগস্টে শুরু হলে 4 মে তারা কেন লিখেছে বা ইতিহাসে কেন আসলে পাওয়া যায়, এটার কারণ হচ্ছে পুরা ভারতবর্ষ তারা কিন্তু দখল করতে পারেনি, সাথে সাথে অনেক দেরি হয়েছে। পুরা ভারতবর্ষে তারা দখল করে ফেলেছিল, কিন্তু মহিষাসুর নামে একটা রাজ্য, এটা তারা দখল করতে পারেনি। কেন? ওখানে টিপু সুলতান নামে একজন শাসক ছিলেন। এই টিপু সুলতানের জন্য তারা পুরা ভারতবর্ষ পুরোটুকু দখল করতে পারেনি। তারা সর্বশেষ এই টিপু সুলতানকে জয় করেই ভারতবর্ষকে 100% জয় করতে পেরেছিল। তো
তো টিপু সুলতানকে তারা জয় করেছে 4 মে। এই জন্যে এই 4 মে হচ্ছে তাদের কাছে একটা স্মরণীয় দিন, কারণ ওই দিন তারা পুরা ভারতবর্ষকে পুরোপুরি দখল করতে পেরেছে। তো কলেজটা 18ই আগস্ট শুরু হলেও তারা 4 মেকে স্মরণীয় করে রাখার জন্য ইতিহাসে 4 মেকেই লিখে রেখেছে ফোর্ট উইলিয়াম কলেজের সূচনা। আপনারা এমসিকিউতে 4 মেই দিবেন, রিটেনে যদি এটা আসে তাহলে 18 আগস্টের কাহিনীটা বলবেন বা ভাইভাতে জিজ্ঞেস করলে, এমনিতে এমসিকিউর জন্য 4 মেই বলবেন। এই কলেজটা দীর্ঘদিন চলে নাই, 1854 পর্যন্ত চলেছে, তারপর এটা বন্ধ হয়ে গেছে, আপনারা দরকার মনে করে নাই আর কি চালান। 1800 থেকে 1854 পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজ চলছিল। ফোর্ট উইলিয়াম কলেজের প্রিন্সিপাল ছিলেন একজন বিখ্যাত পাদ্রী এবং খুবই একজন ভালো মানুষ, যিনি শিক্ষার ব্যাপারে খুবই সচেতন ছিলেন। তার নাম ডেভিড ব্রাউন। ডেভিড ব্রাউন তিনি ছিলেন এটার প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল, এবং এটার উদ্দেশ্য ছিল আগত বিদেশিদের, মানে যারা এই দেশে ব্যবসা করতে আসে বা ধর্মপ্রচার করতে আসে, তাদেরকে ভারতীয় ভাষা এবং সংস্কৃতি শেখানো। ভারতীয় ভাষা এবং সংস্কৃতি শেখানো। ভারতীয় ভাষা এবং সংস্কৃতি শেখানো। তো টোটাল 9টা বিষয় ছিল। এই 9টা বিষয়ের মধ্যে প্রধান বা সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট ছিল বাংলা, যেহেতু কলকাতায়, বুঝতেই পারছেন। তো বাংলা বিভাগ প্রতিষ্ঠা করা হলো 1801 সালে। কলেজ প্রতিষ্ঠা হয় 1800 সালে, আর বাংলা বিভাগ প্রতিষ্ঠা করা হলো 1801 সালের 1 মে। এবং এই বিভাগের প্রধান করে আনা হইল শ্রীরামপুর মিশন থেকে একজন ব্যক্তি, যিনি বাংলা সম্পর্কে ভালো জানেন, যার নাম উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি একজন পাদ্রী ছিলেন, মানে মিশনারি, ধর্মপ্রচারের কাজে ব্যবহৃত কাজগুলো করেন, ফাদার বলতে পারেন ওয়ান কাইন্ড। তো উইলিয়াম কেরি প্রথম নিজেও বাংলা জানতেন না, উনি আরেকজন বাঙালি পণ্ডিতের কাছে প্রায় 2 বছর ধরে বাংলা শিখেছিলেন। মানে উনিও কিন্তু প্রথম বাংলা জানতেন না, পরে বাংলা শিখেছেন, বাংলায় লেখালেখি করেছেন, বাংলাকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করেছেন। তো বাংলা বিভাগ 1801 সালে প্রতিষ্ঠা করে উইলিয়াম কেরিকে প্রধান করে বাংলা বিভাগ প্রতিষ্ঠা করা হলো, এবং প্রথমেই 6 জন শিক্ষককে নিয়ে, বা 6, তখন তো শিক্ষক বলতো না, বলতো পণ্ডিত, 6 জন পণ্ডিতকে নিয়ে শুরু হলো বাংলা বিভাগের যাত্রা। 6 জন পণ্ডিত হচ্ছেন: প্রধান পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামনাথ ন্যায়ালঙ্কার, রামরাম বসু, শ্রীমতী মুখোপাধ্যায়, পদ্মলোচন চূড়ামণি, রাজীব লোচন মুখোপাধ্যায়। এই 6 জনকে নিয়ে শুরু হলো ফোর্ট উইলিয়াম কলেজের যাত্রা। এবং এই 6 জন মহান ব্যক্তি তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা, তাদের সাহিত্যবোধ দিয়ে বাংলা বিভাগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এখন এই 6 জন বাংলা পড়াচ্ছেন, ঠিক আছে, পড়ানোর জন্য তো একটা বই লাগবে, তাই না? সো এই বই লেখার জন্য উইলিয়াম কেরি সর্বপ্রথম পৃষ্ঠপোষকতা অর্জন করেন এবং তিনি একটা বই লিখেন। তবে তিনি সর্বপ্রথম লিখেছিলেন, বইটার নাম হচ্ছে কি বলো এটাকে, কথোপকথন। তার প্রথম বইটা হচ্ছে কথোপকথন, যেটা গদ্যে লেখা। কিন্তু প্রকাশের দিক থেকে তার বইটা একটু পরে প্রকাশিত হয়েছে। প্রকাশের দিকে প্রথম যে বইটা প্রকাশিত হয়েছে গদ্যের বই, সেটার নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। বাংলা সাহিত্যের প্রথম গদ্যের বই। বাংলা সাহিত্যের প্রথম গদ্যের বই কত সালে লেখা হইলো? 1801 সালে। এই যে 1801 সালে প্রথম গদ্য লেখা হইলো, প্রথম গদ্যের আকারে বই লেখা হলো বা প্রকাশ হলো, শুরু হয়ে গেল বাংলা সাহিত্যের নতুন যুগ। কি যুগ? আধুনিক যুগ। আধুনিক যুগ তৈরি হয়েছে শুধুমাত্র এই গদ্য লেখার স্টাইলের জন্য। গদ্য লেখা শুরু হইলো, নতুন একটা যুগ হয়ে গেল, আধুনিক যুগ। এবং রাজা প্রতাপাদিত্য চরিত্র এটা প্রথম প্রকাশিত বই, এবং বইটা লিখেছেন রামরাম বসু। রামরাম বসু সর্বপ্রথম এই বাংলা গদ্যের বইটা লিখেছেন। এই রামরাম বসুর কাছেই অনেক কাল আগে উইলিয়াম কেরি বাংলা শিখেছিলেন। এই জন্য রামরাম বসুকে বলা হয় কেরি সাহেবের মুন্সি বা কেরি সাহেবের শিক্ষক। কারণ উইলিয়াম কেরি, যিনি বাংলা বিভাগের প্রধান ফোর্ট উইলিয়াম কলেজের, উনি এক সময় এই রামরাম বসুর কাছেই বাংলা শিখেছিলেন। তো এই উইলিয়াম কেরির পৃষ্ঠপোষকতায় রামরাম বসু সর্বপ্রথম গদ্যের বই লিখেন, যেটা হয়ে যায় বাংলা সাহিত্যের প্রথম গদ্যের বই। শুরু হয়ে যায় একটা নতুন যুগ, আধুনিক যুগ। ওকে, আবারও শোনেন। 1800 সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজের 1801 সালে বাংলা বিভাগ প্রতিষ্ঠা করা হয়, যার প্রধান ছিলেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরির নেতৃত্বে 6 জন পণ্ডিত নিয়ে বাংলা বিভাগের প্রতিষ্ঠা এবং সূচনা শুরু হয়, এবং কেরি সাহেবের এক সময়ের বাংলা শিক্ষক রামরাম বসু
রাজা প্রতাপাদিত্য চরিত্র নামে একটি বই লিখলেন, যেটা হচ্ছে বাংলার প্রথম গদ্যের বই। বাংলার প্রথম গদ্যের বই। এই বইয়ের মাধ্যমে শুরু হয়ে গেল নতুন এক যুগ বাংলা সাহিত্যের, আধুনিক যুগ। এখন এই ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগ যেহেতু আমাদের প্রথম গদ্যের সূচনা করে দিলেন, কার হাত ধরে? ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগ বা উইলিয়াম কেরির মাধ্যমে। তো উইলিয়াম কেরিরও দুইটা বই আছে, কথোপকথন, ইতিহাসমালা। দুইটা বইয়ের নামই আমাদের মনে রাখতে হবে, কথোপকথন, ইতিহাসমালা। এগুলা কেন লেখা হয়েছে? এগুলা লেখা হয়েছে যারা ওখানে পড়াশোনা করে, বিদেশি স্টুডেন্টরা বা বিদেশি ইংরেজ ব্যবসায়ীরা, তাদেরকে বাংলাটা বোঝানোর জন্য, শেখানোর জন্য, পড়ানোর জন্য লেখা হয়েছে, মানুষের জনগণের জন্য না। রামরাম বসু দুইটা বই লিখেছেন, একটা হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, আর একটা হচ্ছে লিপিমালা। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা যদি একটা লাইনের মাধ্যমে বলি, খেয়াল করেন, কারণ এই দুই চারটা বইয়ের নাম খুব ইম্পর্টেন্ট। কেরির কথার ইতিহাস দেখে, কেরির কথার ইতিহাস দেখে রাম রাম রাজা প্রতাপের লিপি লিখে। আবারও দেখেন, কেরির কথার ইতিহাস দেখে রাম রাজা প্রতাপের লিপি লিখে। আচ্ছা, বলেন তো এই কেরি বলতে আমরা কি বুঝাচ্ছি? উইলিয়াম কেরি। ওকে, উইলিয়াম কেরির প্রথম বইটার নাম কি? কথা মানেই হচ্ছে কথোপকথন, আর ইতিহাস যেটা হচ্ছে তার লিখিত বই। রাম মানে হচ্ছে রামরাম বসু। রামরাম বসুর প্রথম বই হচ্ছে রাজা প্রতাপ, মানে রাজা প্রতাপাদিত্য চরিত্র। লিপি মানে লিপিমালা। সো এই দুইজনের চারটা বইয়ের নাম মনে রাখতে হবে। কেরির কথার ইতিহাস দেখে রাম রাজা প্রতাপের লিপি লিখে। কেরির কথার ইতিহাস দেখে রাম রাজা প্রতাপের চিঠি লিখে, রাজা প্রতাপের লিপি লিখে। এই দুজনের চারটা বই মনে রাখতে হবে। মনে রাখতে হবে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিত বা বড় পণ্ডিত যিনি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তার বইগুলোর নাম। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিল হেড পণ্ডিত, মানে পণ্ডিতদের মধ্যে তিনি সিনিয়র আর কি। তার 5টা বই আছে। 32 সিংহাসন, খুবই গুরুত্বপূর্ণ বই। হিতোপদেশ, রাজাবলী, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 5টা বইয়ের নামই মনে রাখতে হবে, কারণ তিনি 5 জন পণ্ডিতের মধ্যে শ্রেষ্ঠ। তিনি ছিলেন হেড পণ্ডিত। তার স্পেশালি তার 32 সিংহাসনটা খুবই ইম্পর্টেন্ট। এটা অলরেডি আসছে বিভিন্ন পরীক্ষায়। 32 সিংহাসন, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। পরবর্তীতে আরো অনেক পণ্ডিত এসেছে, টোটাল 54 জন পণ্ডিত কাজ করেছে, 56 জন পণ্ডিত 54 বছরে কাজ করেছে এই প্রতিষ্ঠানটিতে। তো অন্যান্য বইগুলোর কিছু বিখ্যাত বই আছে, যেমন চণ্ডীচরণ মুন্সির একটা বই আছে তোতা ইতিহাস, একটা গল্পের বই, খুব বিখ্যাত। তারিণীচরণের একটা গল্পের বই আছে এসপের গল্প, যদিও তার নিজের লেখা না, এটা হচ্ছে অনুবাদ। এসপস ফেবলস যেটা আছে, এসব ফেবলস যেটা আছে ইংলিশের, ওইটার বাংলা অনুবাদ। এরপরে গোলকনাথ শর্মার একটা বই আছে হিতোপদেশ মৃত্যুঞ্জয়ের বই, গোলকনাথ শর্মার বই। আরেকটা বিখ্যাত বই ছিল হরপ্রসাদের পুরুষ পরীক্ষা। এই হরপ্রসাদ আবার হরপ্রসাদ শাস্ত্রী যে উনি না, তার একজন হরপ্রসাদ। এই বইগুলোর নাম একটু মনে রাখা ভালো। যদি সব মনে রাখতে না পারেন কোনো সমস্যা নেই, টেনশন নিতে হবে না, কিন্তু এই 3 জনেরটা অবশ্যই, উইলিয়াম কেরি, রামরাম বসু আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, 3 জনের বই অবশ্যই মনে রাখতে হবে। অবশ্যই লিখে আর কি, খাতায় লিখে তারপর মুখস্থ করবেন। তো উইলিয়াম কেরি এবং রামরাম বসু তারা তো আমাদেরকে দিয়ে গেলেন, মানে অলরেডি তারা তো আমাদেরকে গদ্য দিয়ে গেলেন। তো গদ্য তো দিয়ে গেলেই হবে না, এটা আস্তে আস্তে
আগাইতে হবে বা একটা পরিশীলিত রূপ বা একটা সুন্দর রূপে তো এসেছে, কখন এসেছে? তো এই বাংলা গদ্যের পরিশীলিত রূপের মধ্যে আসার জন্য যে মনীষীগুলা কাজ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে আমরা আসলে কি নামে চিনি? রাজা রামমোহন রায়কে আমরা সমাজ সংস্কারক নামে চিনি, ওকে, বিভিন্ন নামে চিনি। তো যে নামই রাজা রামমোহন রায়কে চিনি তাকে আমরা অনেক দিক থেকেই মনে রাখতে বাধ্য, কারণ তিনি বাংলা সাহিত্য, বাঙালি, আমাদের নানা রকম কুসংস্কার এ সকল নানা বিষয়গুলো ঠিকঠাক করার ক্ষেত্রে তার অবদান সর্বাধিক। 1772 সালে হুগলিতে তার জন্ম, 1772 সালে হুগলিতে তার জন্ম এবং 1833 সালে ইংল্যান্ডে মারা যান। এক্ষেত্রে আবার প্রশ্ন করেন না উনি ইংল্যান্ডে মরে গেছে কেন? এই প্রশ্ন আগে শুনছি আমি। উনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং তার মৃত্যুটা ইংল্যান্ডে হয়েছে, এই জন্য তিনি ইংল্যান্ডে মারা গেছেন। ওকে, এটা মানে ওরকম আহামরি কিছু না, কিন্তু নর্মাল একটা বিষয়। ওকে, আচ্ছা, তো তিনি একাধারে ধর্ম সংস্কারক এই কারণে তিনি একেশ্বরবাদীতে বিশ্বাস করতেন। একেশ্বরবাদীতে বিশ্বাস করতেন। তো একেশ্বরবাদী যে চেতনা, হিন্দু ধর্মের একেশ্বরবাদী যে চেতনা, এই চেতনায় তিনি বিশ্বস্ত ছিলেন এবং তিনি একেশ্বরবাদিতা প্রচার করতেন, যেটা পরবর্তীতে ব্রাহ্ম ধর্মে রূপান্তরিত হয়েছে বা ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয়েছে। তো তার এই একেশ্বর ধর্মের যে কনসেপ্ট, এটা তিনি 1828 সালে খুব ভালোভাবে প্রচার করেন। 1828 সালে ভালোভাবে প্রচার করেন। আচ্ছা, তো তার জীবনের ঘটনাবলী খুব গুছিয়ে দিয়েছে এখানে যাতে আপনাদের সুবিধা হয়। তো তারপরের বছর 1829 সালে তিনি বেশ কিছু কাজ করেন। তার মধ্যে একটা জানিয়ে রাখা ভালো, তিনি ছিলেন বহু ভাষাবিদ। বাংলা, ইংরেজি, সংস্কৃত ছাড়াও বেশ অনেক ভাষা তিনি পারতেন বা তিনি জানতেন। এবং সমাজ সংস্কারক হিসেবে তার খুব বড় অবদান ছিল। তিনি এই হিন্দু সমাজের একটা বিশাল বড় বাজে কাজ, যেটা শুনতেও খুব খারাপ লাগবে, কাজটা আসলেই খারাপ, সেটা হচ্ছে সতীদাহ, এটা রদ করেছিলেন বা এটা বন্ধ করেছিলেন। এই সতীদাহ প্রথা তিনি বন্ধ করেছিলেন। কিভাবে? আইন করে। কারণ তিনি দেখেছিলেন যে পণ্ডিত ব্যক্তিরা আছেন, মানে যারা ব্রাহ্মণ আর কি, এই ব্রাহ্মণরা যে কাজটা করতেন, একজন অনেকগুলো বিয়ে করতেন, 10টা 12টা করে বিয়ে করতেন। তো বিয়ে করতেন ভালো কথা, ব্রাহ্মণদের বিয়ে করলে মেয়েরা স্বর্গে যাবে এরকম একটা ব্যাপার আছে। ওই যে পীরদের বিয়ে করলে যেরকম হয় আর কি, ওকে, পীরদের বিয়ে করলে যে মেয়েরা বিয়ে করে মেয়েরা স্বর্গে যায় লোকে বলে। তো ব্রাহ্মণদের সেম সিস্টেম, ব্রাহ্মণরা যখন 10-12টা বিয়ে করতেন তাদের বউরা স্বর্গে যাইত, এই কথিত আছে আর কি। আচ্ছা, বিয়ে 30টা কোনো সমস্যা নাই। তো সমস্যা তখনই যখন এই ব্রাহ্মণ মরে যায়। ব্রাহ্মণ মরে গেলে কি হয়? ধর্মে সতীদাহ প্রথা নামে নাকি একটা কনসেপ্ট আছে, ব্রাহ্মণ মারা গেলে তার সকল বউদেরকে ওই ব্রাহ্মণের সাথে পুড়িয়ে মেরে ফেলা হয়। কি আজব, এটা কোনো কথা? রাজা রামমোহন রায় তিনি তো পণ্ডিত ব্যক্তি, হিন্দু ধর্মের বড় বড় কিতাব, উপনিষদ, বেদ, বেদান্ত কিছুই বাকি নাই যে সে পড়েনি। সে তখন চ্যালেঞ্জ করলো যে না, এটা ধর্মে নাই। সে ইংরেজ সরকারের কাছে আবেদন জানাইলো। ইংরেজ সরকার বললো ঠিক আছে, তাহলে পণ্ডিতদের ডাকেন। তখন হিন্দু ধর্মের বিভিন্ন পণ্ডিতেরা আসলো, মূর্খ পণ্ডিত, তারা জীবনে উপনিবেশ পড়ে নাই, বেদ পড়ে নাই ঠিকঠাক মতো, খালি একটা মন্ত্র মুখস্থ করছে আর বড় বড় পণ্ডিত হয়ে গেছে। তো এদের সাথে রাজা রামমোহন রায় তর্কে বসলেন এবং তর্কে তিনি হারিয়ে দিলেন যে ধর্মের কোথাও লিখা নাই সতীদাহ প্রথার কথা, এটা ব্রাহ্মণরা নিজেরা বানায় নিছে, নিজেদের মতো করে আইন বানায় নিছে। তখন ইংরেজ সরকার দেখলেন যে হ্যাঁ, আসলেই রাজা রামমোহন যেটা বলছে এটা সত্যি। তখন লর্ড বেন্টিংকের মাধ্যমে ইংরেজ সরকার ঘোষণা দেন সতীদাহ প্রথা রদ, মানে বাতিল, এটা করা যাবে না, কেউ যদি এটা করে তার মানে সে খুনি। তখন হিন্দু সমাজের বহু নারী মুক্তি পাইল। কিন্তু এরপরে আরেকটা সমস্যা সৃষ্টি হলো। কি সমস্যা? এটা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ার সময় পাবো। তো আমাদের এই সমাজ থেকে বা ভারতীয় সমাজ থেকে এই সতীদাহ প্রথা তিনি রদ করেন। এটা বিশাল বড় একটা কাজ সমাজের জন্য। তো রাজা দ্বিতীয় আকবর বা বাদশাহ দ্বিতীয় আকবর, যদিও তখন বাদশার আমল ছিল না, তবুও মানে সাম্রাজ্য ছিল আর কি, মানে ওই এখন যেরকম ব্রিটেনের রানী থাকে না একটা প্রাসাদ নিয়ে, এরকম আর কি সম্রাট আকবরের বংশধররা থাকতেন। তো সম্রাটের দ্বিতীয় আকবর তাকে 1830 সালে রাজা উপাধি দেন। আপনারা যারা ছোটবেলা থেকে ভাবতেন যে তিনি কোন একটা এলাকার রাজা ছিলেন, এটা ভুল, তিনি কোন এলাকার রাজা না, এই রাজা তার উপাধি, এটা হচ্ছে তার একটা উপাধি,
রাজা তাকে উপাধি দেওয়া হয়েছে। তো তিনি প্রথম বাঙালি যিনি লন্ডন যাত্রা করেছিলেন, কারণ ওই সময় সাগর পাড়ি দেওয়া নিষিদ্ধ ছিল। সাগর পাড়ি দিলে নাকি দেবী বারুণী দুঃসাগরে রাগ করে, এই জন্য কেউ সাগর পাড়ি দিত না। ওকে, অন্তত হিন্দুরা আর কি। তিনি প্রথম ব্যক্তি যিনি এই ধারণার, এটা হচ্ছে একটা কুসংস্কার, এটা হচ্ছে মানে বাজে কথা, তিনি এটা প্রমাণ করেন যে আমি সাগর পাড়ি দেবো, এটা দেবী রাগ করবে কেন, আমি কি দেবীকে মেরে ফেলতেছি, আজব কথাবার্তা। তিনি প্রথম বাঙালি যিনি জাহাজ পাড়ি দিয়ে লন্ডন যাত্রা করেছিলেন, এবং তার কৃতিত্বের কথা বা তার বীরত্বের কথা বা তার সমাজ সংস্কারের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল, এবং ব্রিটিশ বা ফ্রেঞ্চ ব্যবসায়ীদের মাধ্যমে তাদের দেশেও চলে গিয়েছিল। তো ফ্রান্সের রাজা লুই, সম্রাট লুই, মনে হয় ষষ্ঠ বা তৃতীয় লুই আর কি, কোন একটা হবে। তো ফ্রান্সের সম্রাট তাকে একটা সংবর্ধনা দিয়েছিল, তার উদ্দেশ্যে একটা লাল গালিচার সংবর্ধনা দেয় 1832 সালে। 1833 সালে তিনি বাংলা ব্যাকরণের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করে যান। বাংলা ব্যাকরণের জন্য তিনি সর্বপ্রথম বাংলা ভাষায় একটা ব্যাকরণ লিখেন, যেটা বাঙালি কর্তৃক রচিত প্রথম ব্যাকরণ বই। বইটার নাম গৌড়ীয় ব্যাকরণ, প্রকাশ করেন 1833 সালে। বাংলা ভাষায় লিখা প্রথম বাংলা ব্যাকরণ বই গৌড়ীয় ব্যাকরণ রাজা রামমোহন রায় লিখেন 1833 সালে। 1833 সালে। এখানে তার কর্মকাণ্ডগুলো আমরা একদম সিকোয়েন্স অনুসারে দিয়েছি, সাল ভাগ করে, যাতে করে আপনি সহজে একটু মনে রাখতে পারেন। শুধু তার প্রশ্ন শুধু বাংলার ক্ষেত্রে না, তার প্রশ্ন জিকেতেও হবে। ওই যে সমাজ সংস্কারের কথা, তারপর ধর্ম সংস্কারের কথা, এগুলো কিন্তু ইয়েতেও আসে, জিকেতেও আসে। জন্য সাল অনুসারে দিয়েছি, ভালো করে মনে রাখতে পারবেন। তো তিনি আসলে সাহিত্যে কি করেছেন, এগুলো তার জীবনযাত্রা পড়লাম। সাহিত্যে কি করেছেন, তিনি বেশ গদ্য ভাষায় বা পরিশীলিত বা খুব সুন্দর গদ্য ভাষায় গদ্য লিখতেন না, সাহিত্য আকারে লিখতেন এরকম না, তিনি প্রয়োজনে লিখতেন। কি প্রয়োজনে? তার বইগুলা হচ্ছে বেশিরভাগই ধর্ম সংস্কারের এবং সমাজ সংস্কারের। যেমন একেশ্বরবাদ নিয়ে তিনি লিখেছেন বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, এটা তার একেশ্বরবাদী নিয়ে লেখা। সমাজ সংস্কার নিয়ে তার লেখা প্রবর্তক ও নিবর্তকের সংবাদ, গোস্বামীর সহিত বিচার। এই গোস্বামী হচ্ছে হিন্দুদের পুরোহিতের টিম আর কি, যাদের সাথে সে তর্কে বসছিল, তারা হেরে গেছে। ভট্টাচার্য, ব্রাহ্মণদের একটা গ্রুপ যাদের নাম ভট্টাচার্য বা আচার্য, তো এরা তার সাথে তর্ক করেছে এবং হেরে গেছে। তো তাদের সাথে কি কথাবার্তা হয়েছে সেগুলাই তিনি লিখেছেন, ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার। এবং যারা যখন এই গোস্বামী বা ভট্টাচার্য সাথে তর্ক করে হেরে গেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সেটা প্রহসন লিখে বা হাসির গদ্য লিখে, সেটার নাম হচ্ছে পথ্য প্রদান বা ওষুধ দেয়া। এবং এই পথ্য প্রদান বইটাই তার সবচেয়ে বেশি বিখ্যাত বই, যেটা একটা প্রহসন বা হাসির বই আর কি। যে তারা এত উঁচু উঁচু গলায় এই বললো সেই বললো, ধর্মীয় গ্রন্থে কিছুই নাই, বোকার দল তো ধর্মীয় গ্রন্থ পরেই নাই, খালি মন্ত্র মুখস্থ করে ধর্ম চালায় নিচ্ছে আর গরিবের উপর শোষণ করছে, নিচু জাতির দিকে শোষণ করছে। এই পথ্য প্রদান বইটাই হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আপনাদের 5টা বই নামই মনে রাখতে হবে, আপনাদের 6টা বইয়ের নামই মনে রাখতে হবে। তো এই 6টা গ্রন্থের মাধ্যমেই তিনি আসলে আমাদের একটা পরিশীলিত সুন্দর গদ্য উপহার দিয়েছিলেন, যেটা গদ্য সাহিত্যের প্রথম দিকে বেশ ব্যাপক ভূমিকা পালন করেছিল গদ্য সাহিত্যটাকে ত্বরান্বিত করতে বা আরো সুন্দর দিকে এগিয়ে যেতে। তিনি তিনটা পত্রিকা প্রকাশ করেছিলেন, যে পত্রিকাগুলোর মাধ্যমেই তার গদ্যের ভাষা সবচেয়ে বেশি বিস্তৃত হয়েছিল। তার অন্যতম পত্রিকার নাম হচ্ছে ব্রাহ্মণ সেবতী। এগুলো নাম মনে রাখতে হবে, কারণ একদম পত্রিকা থেকে তো একটা প্রশ্ন আমাদের থাকে সবসময় সব পরীক্ষায়। তো ব্রাহ্মণ সেবতী তার প্রথম পত্রিকা, ব্রাহ্মণ সেবতী। পরবর্তীতে তিনি প্রকাশ করেন সংবাদ কৌমুদী, এটা মোটামুটি বিখ্যাত। এবং আরো একটা পত্রিকা ছিল, সেটার নাম হচ্ছে মিরাতুল আখবার। এই মিরাতুল আখবার বইটা পত্রিকাটা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এটা বাংলা পত্রিকা না, এটা ছিল ফার্সি ভাষার পত্রিকা। এটা ছিল ফার্সি ভাষার পত্রিকা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে না যে ফার্সি ভাষার পত্রিকা বাংলাদেশে কেন, কলকাতায় কেন? তখন কি ফার্সি ভাষা পড়তে পারতো? কেউ কি জানেন? আচ্ছা, ফার্সি ভাষার প্রচলন শুরু হয়েছে সেই 1204 সালের পর থেকে। ওকে, তো এই ফার্সি ভাষা যখনই আমাদেরকে মুসলমানরা শাসন করতেন, এই ফার্সি ভাষায় ছিল আমাদের রাজকীয় ভাষা, মানে আমাদের রাজার ভাষা, এটা ছিল আমাদের রাজকীয় বা রাজার ভাষা। ওকে, ইংরেজরা 1757 সালে আমাদেরকে দখল করেছে, বাংলা দখল করে ফেলেছে।
কিন্তু আপনারা একটু মনে রাখবেন 1835 সাল পর্যন্ত, কোথাও কোথাও 1837ও বলা আছে, 1835 বা 1837 সাল পর্যন্ত আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ফার্সি। একটু মাথায় রাখবেন। ইংরেজরা আমাদের দখল করেছে, কিন্তু ইংরেজরা পুরোপুরি ভাবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেনি। সেটা তারা চেঞ্জ করেছে 1835 এর পরে। তো যেহেতু 1835 পর্যন্ত আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফার্সি, এই জন্য ফার্সি পত্রিকা হতেই পারে, সবাই ফার্সি বুঝতে পারতো, পড়তে পারতো। আপনাদের কারো যদি দাদা বা নানার আমলের কোনো বই থাকে পাশে লাইব্রেরিতে, দেখবেন ওগুলো কিন্তু ফার্সি ভাষা। ওকে, এটা হচ্ছে ফার্সি ভাষা। ওকে, তো রাজা রামমোহন রায়ের ক্ষেত্রে খুব বেশি তথ্য না, আমি চাই সবগুলো আপনারা একটু মনে রাখেন, সবগুলোই, একটা যেন বাদ না যায়। শীটের মধ্যে আরো আছে, শীট পড়েন, নো প্রবলেম, বাট স্লাইডের একটা তথ্য যেন বাদ না যায়। কয়েকবার পড়বেন, এগুলো অলরেডি আপনারা জানেন আই থিঙ্ক, কয়েকবার পড়বেন, যেটা খটকা লাগবে বা যেটা নতুন মনে হবে সাথে সাথে খাতায় লিখবেন, আমাদের এই বাংলা গদ্য যার হাত ধরে সার্থকতা পেয়েছে বা যাকে আমরা বাংলা গদ্যের জনক বলি, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, তার সম্পর্কে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মানে মুখরোচক কথাবার্তাও আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমনি খুব ট্যালেন্ট পার্সন ছিলেন, সম্ভ্রান্ত পরিবার জন্মগ্রহণ করেছেন, গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। আমরা যারা বলি যে তিনি গরিব, খেতে পাইতেন না, রাস্তায় বসে পড়তেন, ওই এত গরিব না আর কি। তার বাবা একজন ব্রাহ্মণ ছিলেন। ওকে, পড়াশোনার প্রতি তার প্রবল টান ছিল, ছোটবেলা থেকে প্রবল টান, এবং এত ভালো পড়াশোনা করতে যে কোনো কিছু একবার দুবার পড়লেই তার মনে থাকতো, মানে সে হচ্ছে খুব কনসিয়াস থাকতো, কোথায় কি যাচ্ছে না যাচ্ছে এগুলো তার খেয়াল হতো। রাস্তা দিয়ে হাঁটলেও সে দেখতো কোথায় কি আছে না আছে, কোথায় সংখ্যা আছে, কোথায় কি আছে, এগুলো খেয়াল করতে, মানে খুব মানে জ্ঞান পিপাসু ছিলেন ছোটবেলা থেকে আর কি। এবং একটা বয়সে বড় হয়ে তিনি মানুষের জন্য অনেক কাজ করতে চাইলেন, স্পেশালি হিন্দু সমাজের জন্য প্রচুর কাজ করতে চেয়েছিলেন। নারী শিক্ষার ব্যাপারে বর্তমান কলকাতায় আপনি যে নারী শিক্ষার অবদান দেখেন, নারী স্কুল দেখেন, এই সবকিছুই তার অবদান। একটা সময় তিনি নিজের পকেটে টাকা নষ্ট করে নারীদের শিক্ষার ব্যাপারে খুব উদ্যোগ গ্রহণ করেছিলেন। নারী শিক্ষা যেটা কলকাতায় হয়েছে রাইট নাও বা শুরু হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য, নয়তো নারী প্রতিষ্ঠান এরকম হইতো না। যাই হোক, একটা সময় তিনি মানুষকে খুব অবিশ্বাস করতেন, মানুষের নানা রকম দুমুখপনা, মানুষের নানা রকম বাজে কাজের জন্য তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, কথাই বলতেন না কারোর সাথে। মানুষকে তার খারাপ লাগতো, সে ভয় লাগতো কখন কে কিভাবে কি করে। তার ছবি যতই আপনারা দেখবেন, মানে তার ছবি যেখানেই দেখবেন যে মুখটা গোমরা করে আছে। তার ছোট বয়সের ছবি আপনি তেমন একটা দেখবেন না, তার মোস্ট ছবিগুলো দেখবেন আপনি একদম বয়স্ক কালের, এবং মুখটা খুব গোমরা করা, খুবই মন খারাপ করে বসে আছে। বাট এই লোক একটা সময় খুবই চঞ্চল ছিলেন, অস্বাভাবিক চঞ্চল ছিলেন। ছোটবেলায় তিনি এত চঞ্চল ছিলেন, তারা কেউ যদি বলতো পড়তে বসে, পড়াশোনা উঠে যেত, মানে এত চঞ্চল ছিল। কিন্তু এই লোকটাই মধ্য বয়সের পরে একদম নীরব হয়ে গিয়েছিলেন। বন্ধু বান্ধব, পাশের মানুষ, কাছের মানুষ সবাই তার সাথে এত বিট্রে করেছে যে তিনি খুব হতাশ হয়ে গিয়েছিলেন। এবং সেগুলো বিট্রে কি নিজের ক্ষতি না, মানুষের ক্ষতি, শিক্ষার ক্ষতি। তিনি এগুলা পছন্দ করতেন না। তিনি চাইতেন দেশের উন্নতি হোক, নারীরা শিক্ষা গ্রহণ করুক, ছেলে মেয়েরা পড়ুক, কিন্তু এই পড়া নিয়েও যে বিজনেস হবে, পড়া নিয়েও কেউ লাভ ক্ষতি চিন্তা করবে, এটা তার খুব খারাপ লাগতো, খুবই খারাপ লাগতো, যেটা ইংরেজের সাথে তার হয়েছে। যাই হোক, তাকে আমরা বলি বাংলা সাহিত্যের গদ্যের জনক, কারণ এখন যে আমরা পরিশীলিত বা নান্দনিক বা সুন্দর গদ্যটা দেখি, এটা আসলে তার হাত ধরে আসছে। আর এই সুন্দর গদ্য হওয়ার পিছনে খুব বেশি রকম অবদান রেখেছে বিরাম চিহ্নের ব্যবহার। কারণ আগে বিরাম চিহ্ন ছিল দুইটা, এক দাড়ি আর দুই দাড়ি। এগুলো হচ্ছে আমাদের বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন, এক দাড়ি আর দুই দাড়ি। একটু থামলে এক দাড়ি, বেশি থামলে দুই দাড়ি, এই। ওকে, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যে কাজটা করেছেন, ইংরেজি ভাষায় ব্যবহৃত নানা রকম বিরাম চিহ্ন বাংলায় নিয়ে আসেন। ইংরেজি ভাষায় ব্যবহৃত নানা বিরাম চিহ্ন তিনি বাংলা ভাষায় নিয়ে আসেন। আর এই বিরাম চিহ্নগুলা কোথায় কিভাবে বসাতে হবে তার একটা সার্থক চিত্র তিনি আমাদেরকে দেখিয়ে দেন। আর ঠিক সে কারণেই আমাদের গদ্যগুলো হয়ে গেছে এত সুন্দর, এত মনোরম এবং এত ভাবগ্রাহী। ওকে, এই জন্য তাকে বলা হয় বাংলা বিরাম চিহ্নের জনক। যদিও বিরাম চিহ্ন উনি বানায় না, ইংলিশ থেকে আর চুরি করছে, এটা তো আর বলা যায় না, বললে খারাপ শোনায়, ইংরেজি থেকে অনুকরণ করেছেন, এটা বলি আর কি আমরা। বাংলা বিরাম চিহ্নের জনক, বাংলা গদ্যের জনক। গদ্যের জন্য কেন বলি? কারণ বাংলা গদ্যটাকে তিনি সর্বপ্রথম
খুব সুন্দর করে প্রকাশ করেছিলেন। তিনি ছিলেন বহু ভাষাবিদ, প্রচুর ভাষা জানতেন এবং তিনিও একটা সমাজ সংস্কারের কাজ করেছিলেন, সেটা হচ্ছে বিধবা বিবাহ আইন পাশ করিয়েছিলেন, পাশাপাশি বহু বিবাহ রদ করেছিলেন। এটার কাহিনী তো আরো মারাত্মক, কারণ এটা করেই তিনি আসলে পণ্ডিত সমাজের বা ভদ্র সমাজের চোখের কাটা হয়ে গিয়েছিলেন। কিভাবে, কেন এটা আমরা একটু পরেই পাবো। ওকে, তো তার পৈতৃক উপাধি হচ্ছে বন্দ্যোপাধ্যায়। তার আসল নাম হচ্ছে, বা পৈতৃক সূত্রে তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পৈতৃক সূত্রে তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোন এক অজানা কারণে তিনি সাইন করার সময় ঈশ্বরচন্দ্র শর্মা সাইন করতেন। এটা নিয়ে বহু তর্ক বিতর্ক আছে, আজাইরা তর্ক বিতর্ক আর কি। আপনাকে কখনো এই প্রশ্ন করবে না যে তিনি কেন এটা সাইন করতেন, আপনাকে বলবে কি নামে সাইন করতেন, এতটুকুই। কেন এটা আপনার জানারও দরকার নেই, কারণ এই কারণ কেউ জানিও না। অনেকে তাকে জিজ্ঞেস করেছিল যে ঈশ্বর তুমি লিখো কেন, শর্মা সাইন করো কেন, এটা রহস্য কি? তখন সে বলেছিল এই কিছু রহস্যই থেকে যায়। তবে কিছু কিছু ঈশ্বরচন্দ্র বিশারদের মতে তার স্কুলে তিনি যখন সংস্কৃত কলেজে পড়তেন তখন সেখানে শর্মা নামে একজন শিক্ষক ছিলেন। ওই শিক্ষককে তিনি অসম্ভব পছন্দ করতেন, এই জন্য তিনি তার নিজের নামের সাথে শর্মা লাগিয়ে সাইন করতেন, যাতে ওই স্যারকে তার সবসময় মনে পড়ে। তিনি যখনই লিখতে যাবেন, যখনই সাইন করবেন, ওই স্যারকে তিনি স্মরণ করতেন। এটা ধারণা করা হয়, এটা সত্যি কোনো প্রমাণ নাই, কারণ ঈশ্বরচন্দ্র কোথাও এটা সম্পর্কে কিছু লিখেন নাই। যাই হোক, তো তার পৈতৃক উপাধি হচ্ছে বন্দ্যোপাধ্যায়, সাইন করতেন শর্মা নামে। তাহলে আমরা বিদ্যাসাগর বলি কেন তাকে? আজাইরা জিনিসপত্র। কাহিনী হচ্ছে তিনি পড়তেন সংস্কৃত কলেজ, এবং সংস্কৃত কলেজের যত বিষয় আছে সকল বিষয়ে তিনি পড়াশোনা করেছেন এবং রেকর্ড সংখ্যক মার্ক পেয়ে সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছিলেন। এই জন্য 1839 সালে তার যখন শিক্ষা সমাপন হয়, মানে তার সকল সাবজেক্ট পড়া শেষ, আর তখন তো 4 বছরের অনার্স, 1 বছরের মাস্টার্স এরকম ছিল না, কেউ কোন একটা বিষয়ে পড়তো, ওই বিষয়ে তার জানা শেষ, সে স্নাতক, ব্যাপারটা এরকম আর কি। তো সংস্কৃত কলেজের সকল বিষয় থেকে তিনি কৃতিত্বের সাথে রেকর্ড সংখ্যক মার্ক নিয়ে 1839 সালে পাশ করেন। এবং সংস্কৃত কলেজ তখন ইংরেজরা চালাইতেন আর কি, মানে এটা ম্যানেজমেন্ট ছিল ইংরেজদের হাতে। তো ইংরেজ সরকার তাকে যখন সার্টিফিকেট দেয়, সার্টিফিকেটের উপরে একটা কথা লেখা ছিল, ঈশ্বরচন্দ্র ব্যানার্জি, দ্য ওশেন অফ নলেজ। ঈশ্বরচন্দ্র ব্যানার্জি, মানে বন্দ্যোপাধ্যায়কে ইংলিশে ব্যানার্জি বলে, দ্য ওশেন অফ নলেজ। এই যে ঈশ্বরচন্দ্রকে সংস্কৃত কলেজ একটা উপাধি দিল, দ্য ওশেন অফ নলেজ, ওইটাকেই বাংলায় করে আমরা বলছি বিদ্যার সাগর, বিদ্যাসাগর, 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 বিদ্যাসাগর। ঠিক আছে? তো ওই সংস্কৃত কলেজের দেওয়া সেই উপাধি 1839 সালে বিদ্যাসাগর, এটাই আমরা এখনো তাকে বলে যাচ্ছি। এই তো সংস্কৃত কলেজ থেকে পাশ করার পরে তিনি তার এক বন্ধুকে নিয়ে বাংলা বই প্রকাশ করার একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন, মানে লাইব্রেরি বানানো ছিল, প্রকাশক বা লাইব্রেরি। তো ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে তিনি জানতে পারলেন তার বন্ধু আসলে টাকা মেরে দিচ্ছে, মানে যা লাভ হয় ঠিকঠাক মতো বলে না, সে দেখে দেয়। এতে করে তার মনটা খুবই খারাপ হইলো, নিজের একটা কাছের বন্ধু তার সাথে বিট্রে করেছে, খুবই মন খারাপ হয়েছিল। পরবর্তীতে মানুষের প্রতি তার ঘৃণা বা বিতৃষ্ণা শুরু হইল। 1841 সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে হেড পণ্ডিত হিসেবে যোগদান করেন। ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত হিসেবে তিনি যোগদান করেছিলেন। কিন্তু সেখানে এক ইংরেজ কর্মকর্তার সাথে তার কথা কাটাকাটি হয় বাংলা বিষয় নিয়ে। বাংলা বিষয়কে নেগলেক্ট করে, বাঙালিদেরকে নেগলেক্ট করে ওই কর্মকর্তা কথা বলেছিলেন, যেটা তার পছন্দ হয়নি। সে তখন সাথে সাথে ওই চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে। কিন্তু ইংরেজ সরকার তাকে ছাড়তে চায়নি, কারণ তার মাধ্যমে শিক্ষা ব্যাপারটা চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার একটা প্ল্যান ছিল ইংরেজদের, এবং তারা দেখেছিলেন ঈশ্বরচন্দ্র এই ব্যাপারে খুব ভালো জ্ঞান রাখে। এজন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তারা সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দিলেন। আপনি কি ব্যাপারটা খেয়াল করেন যে আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, পাশ করার মাত্র 7 বছরের পরেই আপনি সেই কলেজের প্রিন্সিপাল। ব্যাপারটা কত বড় একটা কৃতিত্ব, সেটা আপনারা যদি ফিল করেন। তো এই সংস্কৃত কলেজের 1846 সালে সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হিসেবে তিনি যোগদান করেন এবং সেখানে দীর্ঘদিন কাজ করেন। এবং এই সংস্কৃত কলেজের প্রিন্সিপাল থাকা অবস্থাতেই সংস্কৃত কলেজের রেজাল্ট বা এটার গুণাগুণ
আগের তুলনায় অনেক বেড়ে যায়। পাশাপাশি পুরা ভারতবর্ষ জুড়ে বা পুরা কলকাতা বা পশ্চিমবঙ্গ জুড়ে ইংরেজদের যত স্কুল কলেজ আছে সকল কিছুর শিক্ষা বাস্তবায়ন, উপাদান বাস্তবায়ন, সিলেবাস বাস্তবায়ন, পড়াশোনার নানা মেটেরিয়াল তিনি নিজের হাতে তৈরি করতেন। তো তখন তো পড়া হইতো সংস্কৃত ভাষা, হিব্রু ভাষা, ফার্সি ভাষা, এগুলা আর কি। বাংলা তখন কোনো বিষয় ছিল না। এই বাংলাটাকে বিষয় হিসেবে তিনি প্রথমে এনেছেন। আপনারা যারা মন খারাপ করেন বাংলা পড়ার কি আছে, এটা কিন্তু তিনি মানিয়েছেন। গালিগালাজ করেন না, তাহলে ওনাকে গালি দেওয়া হবে। যাই হোক, তার প্রথম বই হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। তার প্রথম বইয়ের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এটা তার প্রথম বই, পাশাপাশি বাংলা ভাষার প্রথম বিরাম চিহ্নের সার্থক ব্যবহারের বই। কারণ এই বইটাই তার প্রথম বই এবং এই প্রথম বইটাতেই তিনি বিরাম চিহ্নের সার্থক ব্যবহার করেছিলেন, যে কারণে আমরা তাকে গদ্যের জনক নামে ডাকি। বইটার নাম বেতাল পঞ্চবিংশতি। এটা 1847 সালে প্রকাশ করা হয়। বাংলা সাহিত্যের প্রথম বিরাম চিহ্নের সার্থক ব্যবহারের বই এবং ঈশ্বরচন্দ্রেরও প্রথম বই। এখানে মূলত ছোট ছোট গল্প আছে কিছু, যে গল্পগুলো এক হিন্দি বই থেকে নেয়া। কোন হিন্দি বই এটা আমরা একটু পরে আলোচনা করবো। তো সালগুলো একটু করে যাই, আমরা মিলিয়ে যাই আস্তে আস্তে সামনের দিকে। 1856 সালে তিনি বিধবা বিবাহ আইন পাশ করান। এটার কি দরকার ছিল? আপনাদের মনে আছে যে যখন সতীদাহ প্রথা রদ করা হইল, বন্ধ করা হইল, তাহলে তো একটা ব্রাহ্মণ ধরেন 5টা বিয়ে করেছে, ব্রাহ্মণ মরে গেল, এখন এই 5টা মহিলার কি হবে? আগে তো পুরাই ফেলতো, এখন পুরানো যাবে না, তাহলে 5টা মহিলার কি হবে? এদেরকে তাদের শ্বশুর বাড়িতেও রাখে না, তাদের আব্বা আম্মু তাদেরকে রাখতে চায় না। এরা তখন দেখা যায় মানুষের বাড়িতে কামলাগিরি করে, কখনো কখনো ভাইয়ের বাসায় থাকে। এই যে দেখবেন হিন্দি মুভিগুলাতে বা কলকাতার মুভিগুলাতে খালি পিসি থাকে, বাপের বাড়িতে পিসি থাকে, খালি ফুফু থাকে। কেন? ওই কারণে স্বামী মারা যাওয়ার পর আর বিয়ে হয়েছে না। কেন? কারণ হিন্দু ধর্মে বিধবা বিবাহ হয় না। তখন দেখা গেল এই বিধবা মহিলাগুলা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে, ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে যাচ্ছে। কারণ মুসলিম ধর্মে, খ্রিস্টান ধর্মে বিধবা বিবাহ করা যায়। কেউ কেউ আবার দেখা যায় খারাপ কাজে চলে যাচ্ছে, মানে পতিতালয়ে চলে যাচ্ছে। এটা তার খুব খারাপ লাগলো, গণহারে এই অবস্থা দেখে তার খুব খারাপ লাগলো। সে তখন উপনিষদ, বেদ, বেদান্ত, বেদের অন্যান্য পার্ট গুলো সমস্ত কিছু ঘাটা শুরু করলেন এবং দেখলেন বিধবা বিবাহ বা স্বামী মারা গেছে, এরপরে ওই স্ত্রী অন্য দেবতার কাছে বা অন্য পুরুষের কাছে বৈধভাবে গিয়েছে, এরকম রেকর্ড আছে। তার মানে বিধবা বিবাহ হয়, হিন্দু ধর্মে এটা হয়। সে তখন বিভিন্ন রকমের পণ্ডিতদের কাছে যাইতে লাগলেন যে সমাজের মহিলারা তো এই হচ্ছে বিধবা হয়ে যাওয়ার জন্য, কি করা যায়, কেউ তাকে সাপোর্ট দিচ্ছে না। সে তখন ইংরেজদের পিছনে লাগলেন, একদম লেগেই থাকলেন, তিনি বিবাহ পাশ করাবেনই। এবং দেখা গেল যে ইংরেজরা বললো যে ঠিক আছে, বিভিন্ন পণ্ডিতের কাছ থেকে সাইন নিয়ে আসেন বা প্রমাণ করেন যে এটা ধর্মে আছে, আমরা পাশ করাই দিই। এবং তিনি দেখা গেল সাইন করতে যখন গেলেন বিভিন্ন রাজাদের কাছে, বিভিন্ন বড় বড় পণ্ডিতের কাছে, কেউ সাইন করে না। মানে তিনি যতটুকু পক্ষে সাইন করিয়েছেন, এটার বিপক্ষে সাইন করেছে তার দ্বিগুণ। তবুও ইংরেজ সরকার তার পক্ষে নিয়েছে। কেন? কারণ কেউ প্রমাণ করতে পারে না যে বিধবা বিবাহ দেওয়া যাবে না। কিন্তু বিধবা বিবাহ পাশ মানে দেওয়া যাবে, এই আইন ধর্মীয় ভাবে আছে, এটা ঈশ্বরচন্দ্র প্রমাণ করেছে। ঠিক সেই কারণে বিধবা বিবাহ আইন পাশ হয়ে গেল এবং অনেকটা লাখ লাখ হিন্দু বোনদের আস্তে আস্তে বিয়ে হতে লাগলো। এবং তিনি তার নিজের ছেলেকেও একটা বিধবা মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন। এখন যে সমস্যাটা হলো, তিনি যে কাজটা করলেন, পণ্ডিতেরা তো এটার বিপক্ষে ছিল। তিনি তখন আর একটা কাজ করলেন, এই যে পণ্ডিতেরা 10টা 12টা করে বিয়ে করে, এটা তিনি বন্ধ করলেন। বহু বিবাহ আইন তিনি রোধ করে দিলেন। আপনি বহু বিবাহ করবেন, কি করতে হবে? আগের বউর অনুমতি নিতে হবে। যদি আগের বউর অনুমতি না নেন, আপনি এরপরে আর বিয়ে করতে পারবেন না। এবং তার করা সেই আইন এখনো কিন্তু চলছে, শুধুমাত্র হিন্দু ধর্মে না, মুসলিম ধর্মেও চলছে। আপনারা তো জানেন নিশ্চয়ই। ওকে, তো তিনি এই বহু বিবাহ আইন রদ করে দিয়েছেন যে ইচ্ছে মতো বিয়ে করা যাবে না, যদি করতে হয় আগের স্ত্রীর অনুমতি নিতে হবে। এবং এতে করে পণ্ডিতেরা কি তার প্রতি আর খুশি হবে না? ব্যাপক খেপছে, এত খেপা খেপছে যে রাস্তাঘাটে তার দিকে ঢিল ছোড়া, তাকে নাস্তিক বলা, তার পরিবারকে হেয় প্রতিপন্ন করা, নানাভাবে তাকে যন্ত্রণা দিয়েছে, নানাভাবে তাকে নিয়ে
হাস্যরস করেছে। তো এই সকল কারণে তিনি আরো কষ্ট পেয়েছিলেন এবং একটা সময় তিনি চিন্তা করলেন কার জন্য করছি এসব, আমার সমাজ আমাকে পছন্দ করেন, বরং তার নামে কুৎসা রটনা শুরু করেছে, রাতের বেলা তার ঘরে এসে ঢিল মারতো, মানে প্রচুর যন্ত্রণা দিয়েছে। এবং এটার ফলশ্রুতিতে অবস্থা এমন হয়েছে যে সকল জায়গায় এসে নিজের টাকা খরচ করে মানুষের শিক্ষা দিতেন, ওই সকল জায়গার গার্ডিয়ানরা তার ছেলে মেয়েদেরকে পড়ানো বন্ধ করে দিতেন, তার শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে সব নাকি নাস্তিক হয়ে যাবে, মানে এমন একটা বাজে অবস্থা তখন তৈরি হয়। তো এমনিতেই সে খুব মন খারাপ করে থাকতো, এরপরে একদমই নিজেকে আস্তে আস্তে গুটায় নিতেন। কিন্তু একটা সময় দেখা গেল যে সবকিছু ঠিকঠাক চলছে, কোনো কোনো জায়গায় বিয়ে হচ্ছে, কোনো কোনো জায়গায় সমস্যা হচ্ছে, ওকে। বাট এক সময় দেখা গেল যে ইংরেজদের একটা ফান্ডিং এর সমস্যা হলো। ফান্ডিং এর সমস্যা হওয়ার কারণে ইংরেজরা নারী, মানে যে একটা বালিকা বিদ্যালয় বা বালিকা কলেজ ছিল সেগুলো বন্ধ করে দেওয়ার প্ল্যান করছে। এতে করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই মেজাজ খারাপ করলো যে ফান্ডিং এর সমস্যা, মানে এটা তো শিক্ষার ব্যাপার, এটা তো উন্নয়নের ব্যাপার। এগুলো যখন বললো দেখলো না কোনোভাবেই হচ্ছে না, তারা ফান্ডিং দিবে না, কলেজগুলো বন্ধ হয়ে যাবে ফান্ডের জন্য বা টাকার জন্য, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের সম্পত্তি বিক্রি করে, নিজের জমানো টাকা খরচ করে তিনি সে সকল স্কুল টিকিয়ে রেখেছিলেন। তিনি শিক্ষার ব্যাপারে এতটুকুই ভালো ছিলেন, বা শিক্ষার ব্যাপারে এতটুকুই তিনি স্বচ্ছ ছিলেন। তো যাই হোক, এরপরে তিনি শিক্ষা বিষয়ক কিছু বইও লিখেছেন। বাংলা শিক্ষার ব্যাপারে কিছু বই আছে তার, বোধোদয়, বর্ণ পরিচয়, কথামালা, আখ্যান মঞ্জুরি, এগুলো ছিল বিভিন্ন স্কুলে পড়ানোর জন্য বই। বাংলা পড়ানোর জন্য বিভিন্ন স্কুলে এগুলো ছিল শিক্ষামূলক বই। বোধোদয়, বর্ণ পরিচয়, কথামালা, আখ্যান মঞ্জুরি। তার মৌলিক রচনা হিসেবে আসলে একটা বই সবচেয়ে বেশি বিখ্যাত, এটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। মৌলিক রচনা কি, মানে একদম নিচে থেকে লিখা। যেমন আমরা তার প্রথম বইয়ের কথা যখন বলেছিলাম, আপনার মনে আছে কিনা, যেটা একটা অনুবাদ বই, মানে অন্য অন্য ভাষার একটা বই তিনি রূপান্তর করেছেন। তো এই প্রভাবতী সম্ভাষণ হচ্ছে তার একমাত্র একদম সলিড মৌলিক রচনার বই, যে নিজে থেকে লেখা, নিজের কাহিনী নিয়ে। এটার কাহিনী কি, প্রভাবতী হচ্ছে 2.5 বছরের একটা বাচ্চা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা আগেই বলেছি, মানুষের প্রতি তার বিশ্বাস উঠে গিয়েছিল, তিনি খুবই কষ্ট পেয়েছিলেন মানুষের জন্য। একসময় তিনি একাকী থাকতেন, মানে কারোর সাথে মিশতেন না আর কি। তো তখন এই 2.5 বছরের বাচ্চা প্রভাবতী, যে হচ্ছে সম্পর্কে তার এক ভাতিজি, এই 2.5 বছরের ছোট খুকির সাথে তিনি কথা বলতেন। কারণ এই 2.5 বছরের খুকি খালি প্রশ্ন করতো, এটা কেন, মানে খারাপ কুসুম কিছু দেখলে তার খারাপ লাগতো, যে চাচু এটা কেন, এটা কেন। চাচু বলতেন, তাকে বড় বাবা বলতো আর কি, বড় বাবা এটা কেন, এটা কেন। তার খুব ভালো লাগতো, তার জীবনে দুঃখ কষ্ট, তার সময় কাটা সবকিছু হইতেই প্রভাবতী মেয়েটার সাথে। হঠাৎ করে মাত্র 2.5 বছর বয়সে হুট করে মেয়েটা মারা যায়। এই প্রভাবতী যখন মারা গেল তখন তিনি খুবই কষ্ট পেয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন যে প্রভাবতীকে কেন্দ্র করে তিনি একটা সাহিত্য লিখে দিলেন। এটাই হচ্ছে তার একমাত্র মৌলিক রচনা। আর অন্যান্য যে রচনাগুলি আছে, যেমন ব্রজবিলাস, এটা হচ্ছে রাধাকে কেন্দ্র করে লেখা। রত্ন পরীক্ষা, এটাও রাধাকে কেন্দ্র করে লেখা। বিধবা বিবাহ প্রচলিত হওয়া যায় কিনা, এগুলো তো সব তার ওই সমাজ সংস্কার বা বিধবা বিবাহ নিয়ে কেন্দ্র করে লেখা করত। কিছু ব্যঙ্গ রচনা আছে যেগুলোকে আমরা প্রহসন বলি আর কি, অতি অল্প হইল, মানে যারা তার সাথে তর্ক করতে আসছিল তারা হেরে গেল, তাদেরকে কেন্দ্র করে লেখা, অতি অল্প হইল। পরে আবার আরেকটা লিখলেন, আবার অতি অল্প হইল। এবং দুইটাই তিনি একটা ছদ্মনামে লিখেছেন। তার ছদ্মনাম হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, এটা হচ্ছে তার ছদ্মনাম, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। এই ছদ্মনামে তিনি ব্যঙ্গ করে লিখেছিলেন সেই সকল পণ্ডিতদেরকে কেন্দ্র করে যারা এই বহু বিবাহর বিপক্ষে কথা বলেছে, যারা যারা বহু বিবাহের পক্ষে কথা বলেছে বা বিধবা বিবাহের বিপক্ষে বলেছিল, তাদেরকে ব্যঙ্গ করে বলেছিলেন। এরপর তার অন্যান্য বই, আমরা আসলে বাংলা সাহিত্যে তার যে অবদানগুলা দেখি বা সেরা বইগুলোর কথা বলি, মোস্টলি হচ্ছে তার অনুবাদ বই। আমরা আসলে অনুবাদ সাহিত্য যেটা পড়েছিলাম মধ্যযুগে যে অনুবাদ সাহিত্যটা পড়েছিলাম, যেগুলা ছিল
কবিতা। গদ্যের আকারে এই অনুবাদ সাহিত্যটা গদ্যের সাহিত্যে এই অনুবাদ সাহিত্যটা আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম ভালো করে গিয়েছিলেন, বা এটার মূল বিষয় তিনি এনে দিয়েছিলেন। যদিও অনুবাদ বলতে আমরা মনে করি যে ভাষান্তর, শুধু এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করা, না, এতটুকুইতে না। এটা এত গুরুত্বপূর্ণ এই কারণে যে অনুবাদ বলতে আমরা শুধু মূল বিষয়টা অন্য ভাষা থেকে নেই, কিন্তু লিখি একদম নিজের মতো করি। তো বেতাল পঞ্চবিংশতি তার প্রথম গ্রন্থ, আমরা আগেই বলেছি এটা একটা ওকে। তো এই ইয়েটা কি বলে, এই বইটা হচ্ছে একটা হিন্দি বই থেকে করা। বেতাল পশ্যচ্চি নামে একটা বই আছে। ওই বেতাল পশ্যচ্চি নামক বইটা, হিন্দি বইটা থেকে বাংলায় রূপান্তর করা বেতাল পঞ্চবিংশতি। আমরা শীতের মধ্যে এবার ডিটেলস দিয়েছি। অভিজ্ঞান শকুন্তলম, কালিদাসের লেখা বিখ্যাত বই অভিজ্ঞান শকুন্তলম, সংস্কৃত ভাষার বই, ওটা থেকে বাংলায় অনুবাদ করা শকুন্তলা। আর রামায়ণ থেকে তিনি নিজের মতো করে লিখেছেন সীতার বনবাস, একটা ইংরেজি বই থেকে নেওয়া হয়েছে বোধোদয়, ইংরেজি আরেকটা বই থেকে নেওয়া হয়েছে কথামালা। উইলিয়াম শেক্সপিয়রের একটা বিখ্যাত বই আছে কমেডি অফ এরর্স, উইলিয়াম শেক্সপিয়রের সেই কমেডি অফ এরর্স, এই বইটা থেকে নেওয়া হয়েছে ভ্রান্তিবিলাস, যেটা তার অন্যতম বিখ্যাত একটা বই। এবং এই বিখ্যাত 5টা বই হচ্ছে তার অনুবাদ বই, অন্য ভাষা থেকে বাংলায় রূপান্তর করা। অনুবাদ সাহিত্য হলেও সেগুলো বিষয়ের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে অপূর্ব এবং অনন্য ছিল সবকিছুর জন্য। ঠিক সে কারণে এই বইগুলো খুব বিখ্যাত। প্রত্যেকটা সম্পর্কে আমরা ছোট ছোট টিকা দিয়েছি, সেটার মধ্যে ভালো করে পড়তে হবে। তবে আমাদের বাংলা সাহিত্যের শ্রুতিকাগার হিসেবে, বাংলা গদ্যের শ্রুতিকাগার হিসেবে তিনি অনন্য পার্সন, তার কোনো কিছুই বাদ দিবেন না। তার লেখা কিন্তু এত বেশিও না, অল্প কয়েকটা, একটু মন দিয়ে পড়লে দেখবেন এখনই আপনার মুখস্থ হয়ে যাচ্ছে। আমাদের বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী, আত্মজীবনীও কিন্তু এক ধরনের সাহিত্য। যেমন ওই যে আমরা বঙ্গবন্ধু যেটা পড়ছি অসমাপ্ত আত্মজীবনী, বা কারাগারের রোজনামচা, বা 71 দিনগুলি, 71 ডায়েরি, যে নানা রকম আত্মজীবনী আমরা পড়ি। এই আত্মজীবনী মানে নিজের জীবনের কথা, কিন্তু সেটার মধ্যে সাহিত্য গুণ আমরা পাই। বাংলা সাহিত্যের প্রথম এই আত্মজীবনীর কনসেপ্ট আছে তার হাত ধরেই। এটার নাম জীবনচরিত, বইটার নাম জীবনচরিত। এই জীবনচরিত হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী, যেটা রাইটার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরেই আমাদের বাংলা সাহিত্যে সার্থক গদ্য চলে এসেছিল। তো যেগুলো মার্ক করেছে এগুলো বেশি ইম্পর্টেন্ট, বাট আমি চাই তার কোনো কিছু যেন বাদ না যায়, তার সবকিছুই পড়তে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সবকিছুই পড়তে হবে। আমরা আরেকটু জেনে নিব আমাদের বাংলা সাহিত্যের একটা মহান কীর্তি, সেটা হচ্ছে নোবেল। নোবেল হচ্ছে যে কোনো সাহিত্যের জন্যই একটা বিখ্যাত বিষয়, যে কোনো সাহিত্যের জন্য এটা একটা বিশাল বিষয়। কেন? কারণ নোবেল না থাকলে কোনো সাহিত্যই যেন পূর্ণাঙ্গ হয় না বা পরিপূর্ণতা পায় না, এই সেন্সে আর কি। ওকে, তো আমাদের বাংলা সাহিত্যের প্যারীচাঁদ মিত্র একটা গুরুত্বপূর্ণ নাম। কেন? কারণ তিনি আমাদের বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস লিখেছেন। মনে রাখবেন, যিনি প্রথম লিখেন বা যিনি পথ দেখান তাকে বলা হয় পথিকৃৎ। যিনি পথ দেখান তিনি হচ্ছেন পথিকৃৎ, যিনি পথ দেখান তিনি হচ্ছেন পথিকৃৎ। আর যিনি ভালো করে লিখেন তাকে বলা হয় জনক। যেমন গদ্যের ক্ষেত্রে উইলিয়াম কেরি হচ্ছে পথিকৃৎ, তিনি পথ দেখিয়ে গেছেন, আর গদ্যটা ভালো করে করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি হচ্ছেন জনক। তো বাংলা উপন্যাসের জনক তো আমরা বলি কাকে বলেন তো? উপন্যাসের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্রকে বলি, রাইট। আচ্ছা, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা বলি তিনি হচ্ছেন উপন্যাসের জনক, কারণ তিনি খুব ভালো করে উপন্যাস প্রথম এনেছিলেন। উপন্যাস সাহিত্যটাকে
তো উপন্যাস সাহিত্যটা প্রথম যিনি লিখেছেন তার নাম প্যারীচাঁদ মিত্র। উপন্যাস জিনিসটা তিনি বাংলা সাহিত্যে প্রথম এনেছেন। ওকে, তো এই কনসেপ্টটা তিনি প্রথম এনেছেন, এজন্যে তাকে অনেকেই বাহবা দিয়েছিলেন, কারণ তার আগে কেউ উপন্যাস লিখেনি। এই আলালের ঘরের দুলাল উপন্যাসের বিখ্যাত চরিত্রগুলো হচ্ছে মতিলাল, বাঞ্ছারাম, ঠক চাচা। মতিলালই হচ্ছে এটার প্রধান চরিত্র আর কি, সেই হচ্ছে সেই ছেলে আলালের ঘরের দুলাল, অতি আদরের নষ্ট ছেলে। এটার বিষয়বস্তু হচ্ছে মতিলাল উচ্ছন্নজয় একটা ছেলে, নারী এবং মদ নিয়ে সবসময় পড়ে থাকতেন, নারী এবং মদ নিয়ে তিনি সবসময় পড়ে থাকতেন। তো এই মতিলাল, তার বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল সবকিছু টেক কেয়ার করতে, সবকিছু দেখে শুনে রাখতে, এভাবে টাকা খরচ না করতে, কিন্তু সে তো এগুলো শোনার লোক না। সে তার মতো করেই সে খরচ করতো আর কি। তারপর পরিচয় হয় তার মোকাজান মিয়া বা ঠক চাচার সাথে, এবং ঠক চাচার খপ্পরে পড়ে সে তার সর্বস্ব হারানো শুরু করলো, তখন সে বুঝতে পারলো যে আসলে এগুলো ভুল হচ্ছে। পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরে ভালো হয়ে গেল। খুব সাধারণ কাহিনী, কিন্তু সাধারণ কাহিনীটাও অসাধারণ ভাবে করা যেত। কিন্তু প্রথম তো এই সাহিত্যটা বাংলা সাহিত্যে প্রথম আসছে, এজন্য এটাকে নিয়ে নানা রকম তর্ক বিতর্ক তৈরি হয়। তো প্যারীচাঁদ মিত্র প্রথম যখন এই সাহিত্যটা প্রকাশ করেন, তিনি তার নিজের নাম প্রকাশ করেননি, তিনি একটা ছদ্মনাম ব্যবহার করেন। তার ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। বাট অল্প কিছুদিনের মধ্যেই যখন এটা খুব পপুলার হয়ে গেল চারপাশে, তখন তিনি তার আসল পরিচয় দিলেন যে তিনি প্যারীচাঁদ মিত্র, তিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে এটা লিখেছেন। তো একজন বিখ্যাত পাদ্রী ছিলেন, পাদ্রী লং, একজন বিদেশি মানুষ, কিন্তু তিনি বাংলা সাহিত্য খুব পছন্দ করতেন। তো পাদ্রী লং এই প্রথম উপন্যাস লেখার সার্থকতায় প্যারীচাঁদ মিত্রকে একটা উপাধি দিলেন, ডিফেন্স অফ বেঙ্গল, মানে বাংলা সাহিত্যের কি বলা যায়, রক্ষা কবচ বা বাংলা সাহিত্যের রক্ষাকারী, এই ছদ্মনাম বা এই উপাধি দিলেন তাকে। তো যাই হোক, আধুনিক সাহিত্যিকদের বিচারে বা তৎকালীন সাহিত্য সমালোচকদের বিচারে ইন্টারন্যাশনাল সাহিত্যের সাথে মিলিয়ে এই উপন্যাসের বৈশিষ্ট্য বা বিষয় বা যাবতীয় সকল গুণাগুণ বিচার করে এটাকে পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে মেনে নেওয়া হয়নি। মানে এটা একটা সার্থক উপন্যাস নয়, এটা একটা উপন্যাস মাত্র, কিন্তু এটা সার্থক নয়। কেন? কারণ উপন্যাসের গুণাবলী ইন্টারন্যাশনাল হিসেবে উপন্যাসের গুণাবলী সব ছিল না। কি কি লাগে উপন্যাস সার্থক হইতে, এটা আমরা একটা ক্লাসে পড়বো। আমরা সাহিত্যের রূপ ও রীতি নামে একটা ক্লাস করব, সেখানে জানবো উপন্যাস সার্থক হইতে কি কি লাগে। তো আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, কিন্তু সার্থক উপন্যাস না। কেন না? কারণ এটার ভাষাগত ত্রুটি আছে, পাশাপাশি এটার সামাজিক বা জীবন দর্শন যেটা থাকে এটা ভালো করে তুলে ধরতে পারেনি প্যারীচাঁদ মিত্র। কেন পারেনি? কারণ প্যারীচাঁদ মিত্র হচ্ছে তৎকালীন পূর্ব বিখ্যাত এক বিজনেসম্যান। প্যারীচাঁদ মিত্র এন্ড সন্স নামে একটা বিখ্যাত কোম্পানি ছিল, পুরো ভারতবর্ষের সেরা 10 ধনীর মধ্যে একজন ছিলেন এই প্যারীচাঁদ মিত্র। বেঙ্গল টি কোম্পানি, ডারাং টি কোম্পানি নামে বিখ্যাত দুইটা চায়ের কোম্পানি ছিল তার, বিশাল বড় বাগান আর কি, বিশাল বড় লোক। তিনি সাহিত্য পছন্দ করতেন, সাহিত্য লেখার চেষ্টা করেছিলেন এবং পেরেছেন, ব্যাপারটা এইরকম। আর কিন্তু এটা সার্থকতা লাভ করেনি। আর এই বইটার মাধ্যমে তিনি এক নতুন ধরনের ভাষা প্রচলন করেন। কি ভাষা? সাধু প্লাস আঞ্চলিক ভাষা, মানে সাধু ভাষাও আছে, আর হিসেবে আঞ্চলিক ভাষা এখানে প্রচুর ব্যবহার করেছেন, যে কারণে এই ভাষাটা পরবর্তীতে আলালি গদ্যরীতি বা আলালি উপন্যাসের গদ্যরীতি নামে পরিচিতি লাভ করেছিল। তো প্যারীচাঁদ মিত্র এরপরে অনেক লিখেছেন, রামারঞ্জিকা লিখেছেন, গীতাঙ্কুর লিখেছেন, যৎকিঞ্চিৎ লিখেছেন। যৎকিঞ্চিৎটা মোটামুটি একটা বিখ্যাত বই, এছাড়া আর অন্যগুলো এত বিখ্যাত হয়নি। প্যারীচাঁদ মিত্রের জন্য শুধুমাত্র তার প্রথম উপন্যাসের নামটা, এটার প্রধান চরিত্রের নাম, তার ছদ্মনাম, এই তিনটা মনে রাখতেই হবে। বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল, কেন্দ্রীয় চরিত্র মতিলাল, এবং এই বইটা প্যারীচাঁদ মিত্র প্রকাশ করেন টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে। এতটুকু জানলেই চলবে প্যারীচাঁদ মিত্রের জন্য। তো এইভাবেই ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে আমাদের বাংলা গদ্যটা সার্থকতার দিকে এগিয়ে যায়। পরবর্তীতে এই গদ্য সাহিত্য উপন্যাসের মাধ্যমে
100% সার্থক হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে এসে। আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পর্যন্তই আছি, সার্থক গদ্য রচনা বা গদ্যের জনক পর্যন্ত। আগামী ক্লাসে আমরা গদ্য সাহিত্য পুরোটাকেই সার্থক করে ফেলবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।